একটা খুব প্রিয় গান, জানি না গানটা থাকবে কিনা, মানে কপিরাইট দেবে কিনা জানি না। গানটা ভীষণ প্রিয়, তো চলো গানটা শোনাই। आओगे जब तुम ओ साजना, आओगे जब तुम ओ साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम ओ साजना, अंगना फूल खिलेंगे। অসম্ভব সুন্দর লাগে গানটা, যদি থাকে খুব ভালো, আর না থাকলে খুব খারাপ। আর এই গানটা ফুল গানটা যে আমার কি ভালো লাগে সে ধারণার বাইরে, ধারণার বাইরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা যদি থেকে থাকে তাহলে আজকে যে ভিডিওটা মন্দিরা দিয়েছে সেই ভিডিওতে এই গানের উল্লেখও করেছে। আর গানটা শুনে আমি ভাবলাম বাহ, আমি তো এমনিতেই ভিডিও শুরুতে গান করতে ভালোবাসি আর তোমরাও শুনতে ভালোবাসো, এত সুন্দর একটা গানের নাম হঠাৎ করেও বলে দিল, চলো করি। এবার থাকলো কি না থাকলো সেটা সম্পূর্ণ কপালের উপর, তোমাদের কপালের উপর, কারণ আমি তো এই গানটা করে করে নিজেই শুনতে পারবো, তোমরা তো আর শুনতে পারবে না। হ্যাঁ, তোমরা অরিজিনালটা শুনতে পারবে, আমারটাই আমার গলায় শুনতে পারবে না, এই যা। তো চলো ভিডিও শুরু করি। এই ভিডিওতে আজকে আমার হচ্ছে একজন প্রাক্তন আর একজন বর্তমান দুই বহিনকে নিয়ে আলোচনা করব। প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে মন্দিরা। তো মন্দিরার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর এই শরীর খারাপ যে কতটা গাঢ়ভাবে আকার ধারণ করেছে সেটা ওর চোখ, মুখ, গলার ভয়েস সব কিছুতে কিন্তু প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? তারপরেও মানে একেবারে সর্বশক্তিমান হয়ে কাজ করে চলেছে। হ্যাঁ, শরীরে শক্তি রাখা, মনে শক্তি রাখা জরুরি, ঠিক আছে? কথায় কথায় ভেঙে পড়া, অতিরিক্ত পরিমাণে টেনশন করা, এটা একেবারেই উচিত না, এটা একেবারেই উচিত না। এটা নিজের জন্যও অনুচিত, এটা পারিপার্শ্বিক মানুষের জন্যও অনুচিত। আজকে একটা ছোট্ট রোগের জন্য যদি আমি আহারে উহুরে বেশি করতে থাকি না, তাহলে সেই রোগটা আরও বেশি করে চাগড়িয়ে বসবে শরীরের মধ্যে, মনের মধ্যে আরও বেশি করে চাগড়িয়ে বসবে। যদি আমি মনে করি কিচ্ছু হয়নি, ইটস ওকে, এটা হয়েছে, এইটুকু হয়েছে, এটার জন্য এই ট্রিটমেন্ট আছে, চলো ট্রিটমেন্ট করি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমার মনে পড়ে যে আমার যেদিন মাথা ফাটে, যখন পড়েছি, যখন মাথাটা লেগেছে ওই লোহার যে ফ্রেম থাকে দরজার, সেই জায়গাটায় যখন এই সরু মতন এরকম যখন লেগেছে, বাড়িটা যখন লেগেছে, তখন আমি বুঝতে পেরেছি আমার মাথাটা হয়তো দু খণ্ড হয়ে গেছে। এমনিতেও মাথায় যদি এইখানটায় এরকমভাবে মারলাম, এই আওয়াজটা না যতটা আমাদের কানে বাজবে, এইখানটায় সামান্য একটুখানি মারলে কিন্তু আওয়াজটা কানে বেশি বাজবে। ঠিক সেরকমই আমার ফিল হয়েছিল যে আমার মাথাটা দুভাগ হয়ে গেছে। আমি চেপে নিয়ে হাত ধরে বলছি জাস্ট গেছে 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 এরকম করছিলাম, ঠিক আছে? তো তারপরে দেখলাম হ্যাঁ টপ টপ করে রক্ত পড়ছে। এবার পিছনে ঠিক এই জায়গাটায় ফেটেছে, আমি তো আর দেখতে পাচ্ছি না যে ফেটে চৌচির হয়ে গেছে না কি হয়েছে। আমি শুধু ওয়েট করছি আমার বমি হয়ে যাবে না তো, আমার বমি হয়ে যাবে না তো, কারণ মাথায় ঘাই লাগলে পরে, বিশেষ করে পিছনটা হচ্ছে বেশি ডেঞ্জারাস বা সেন্সিটিভ পার্ট, কিছু হয়ে যাবে না তো, বমি হয়ে যাবে না তো। বমি হলে পরেই গন্ডগোল। অনেকে পিছনে বাড়ি লাগলে পরে, মাথায় লাগলে পরে ব্লাড বেরোলো না, কিন্তু বমি হয়, 2-3 বার বমি হয়ে সাথে সাথে শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এরকম এই ভয়টা আমি পাচ্ছিলাম। ব্লাড বেরিয়েছে, ঠিক আছে চলো সেলাই পড়বে, সেই হবে। পরের দিন আবার বিয়ে। তা আমি কি করলাম, বরফ বের করলাম, সাথে সাথে বরফ বের করলাম, বরকেও ফোন করিনি, কিচ্ছু না। আমার চিৎকার শুনে বালতি নিয়ে পড়ে গেছি, আমার যা ছুটে এসছে, তাও অনেকটা পরে। আমি কি করেছি, গামছার মধ্যে বরফটা বের করেছি, বরফটা বের করে নিয়ে, সেই সময় শ্বশুর শাশুড়িও বাড়ি ছিল না, ননদের বাড়িতে ছিল, নিয়ে একদম চুপ করে চেপে বসে রয়েছি খাটের মধ্যে, চুপ করে বসে রয়েছি। তারপরে যখন সীমাদি আসলো, সীমাদি আসার পরে দেখলো, আমি বললাম যে তুমি আমাকে বলো কি ফেটে ফুটে গেছে, কি হয়েছে? বলছে শুধু বা চির ধরেছে, পুরো ফেটে দুভাগ হয়ে যায়নি, বা তুমি যে ভয় পাচ্ছ সেরকম কিছু হয়নি, ফেটে চির ধরেছে। তুমি অ্যান্টনিকে তাড়াতাড়ি ফোন করো, মানে আমার কর্তামশাইকে ফোন করার কথা বললো। আমি ফোন করলাম, ও তো শুনেই বলে বলো কি, সাথে সাথে ও চলে আসলো,
এসে তো দেখে এই অবস্থা। তার মধ্যে আমি গরম জলে স্নান করেছি, কারণ তখন ডিসেম্বর মাস, শীতকাল। গরম জলে স্নান করাতে আরও বেশি টপটপ করে রক্ত পড়ছে, কারণ বরফ দিয়ে সেই জায়গাটাকে আমি মানে রক্তটা আপাতত বন্ধ করে দিয়েছিলাম, আর গরম জলে পুরো বাঁধনটা খুলে গেছে, এবার রক্ত পড়ছে গড়গড় করে, গলগল করে। সেই দিনও দিন গেছিলো। ডাক্তারের কাছে গেলাম, বর এসে ডাক্তারের কাছে নিয়ে গেল, ইঞ্জেকশন দিল, মাথা সেলাই পড়েনি। আমি ভাবছিলাম হয়তো সেলাই পড়বে, বাট সেলাই পড়েনি। আমি বলেছিলাম বরকে ফটো তুলতে, আমি ফটো তুলে দেখবো, তারপরে দেখেছিলাম। তো প্রচণ্ড ক্রিটিক্যাল সিচুয়েশানেও যদি আমরা মাথাকে শান্ত রাখতে পারি না, তখন ওই ক্রিটিক্যাল সিচুয়েশানটা আমাদের আন্ডার কন্ট্রোলে চলে আসে, এটাই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের সহ্য শক্তির একটা লিমিট রাখা উচিত, ঠিক আছে? আমি সব পারবো, কিচ্ছু হবে না, এরকমটা করা ঠিক না। তবে হ্যাঁ, অতিরিক্ত আহাউহ করা ঠিক না। মন্দিরা, তোর এখন দরকার ফুল বডি চেক আপের, একটা ফুল বডি চেক আপ করিয়ে নে, এটা তোর জন্য ভালো হবে, ঠিক আছে? একটা ফুল বডি চেক আপ করিয়ে নে, তাতে করে যা যা দরকার পড়ে, এমনিতেও আমাদের করানোর দরকার, আমি ওকে বলছি তো, আমারও করানোর দরকার। তবে কি, হ্যাঁ, আমি ওর থেকে একটু নিয়মে বেশি চলি। ও একটু বেশি অনিয়ম করে, আমি একটুখানি কম অনিয়ম করি। আমি একটুখানি বেশি নিয়মে চলি। তারপরেও আমাদের প্রত্যেকের 6 মাস অন্তর না হোক, বছর হোক, 2 বছর হোক, আমাদের ফুল বডি চেক আপ করা দরকার, কারণ আমাদের একটা নির্দিষ্ট এজ হয়ে গেছে, ঠিক আছে? আর কিছুদিন পরেই তো 40 পার করে যাব, তাই না? তো সেই কারণের জন্যই বললাম। তো দেখলাম প্রচুর মানে শরীর খারাপ। তারপরে দেখলাম ওদিকে নিপা আন্টিও বাড়ি চলে গেছে, এদিকে দেখো আপনজন কিভাবে কাজে আসে, তাই না? প্রথমে যখন বাড়ি ছিল না, তখন নিপা আন্টি সামাল দিয়েছে পুরো ঘর বাড়ি জয়ীকে। তারপরে বাড়ি আসার পর শাশুড়ি, ননদ, এরা কাজে আসলো। ভালো লাগে, ফ্যামিলি সবাই যদি একে অপরকে হেল্প করে না, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, আমার নজর পড়েছে একটা দিকে। এইবার নজর পড়েছে ইন দ্য সেন্স, আমার খুব ভালো লেগেছে। এরকম যদি আমি পাই, আমিও অবশ্যই কিনবো। সেটা হচ্ছে চাল মাপার কৌটো। এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, সে ধারণার বাইরে। খুব সুন্দর একটা উপহার হয়েছে। এইবার নজর পড়েছে। এইবার এটা যেন কেউ খারাপ সেন্সে নিও না। আমার সেন্সটা হচ্ছে এটাই যে আমি যদি এরকম সুন্দর কোনো কৌটো পাই, অবশ্যই কিন্তু আমি নিজের জন্য একটা নেব, ঠিক আছে? তো যাই হোক, আমার নেওয়া বা না নেওয়া ফালতু, আমি মুঠ হিসেবে নিই। আমার জন্য 2 মুঠ, আমার কর্তামশাইয়ের জন্য 3 মুঠ, শেরু বাবার জন্য 1.5 মুঠ, এরকম করে চাল নিই আমি। তো ওটা জাস্ট একটা দেখতে সুন্দর লাগবে, চালের ড্রামের মধ্যে ওই কৌটোটা থাকবে, বেশ ভালো লাগে। তো গিফটটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর জয়ীর কাফতানটাও খুব সুন্দর হয়েছে, ছাপাটাও খুব সুন্দর হয়েছে। হোয়াইট কালার তো আমার ফেভারিট এখন বর্তমানে। আগে ব্ল্যাক ছিল, এখন হোয়াইট হয়েছে, অফ হোয়াইট কালার হয়েছে, বাসন্তী কালার হয়েছে। এই কালারগুলো এখন আমার খুব ভালো লাগে। তো এইবার হচ্ছে যেই বিষয়টা প্রথমে বলবো, হ্যাঁ, হাজব্যান্ড না করে বর, বাঙালি বর, একদম বরটাই ঠিক আছে। আচ্ছা, এবার ও একটা জিনিস ক্লিয়ার করলো, সেটা আবার টাইটেলে দিয়েছে সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, দেখেছো, এই যে আমরা একসময় আমিও বলেছি যে মন্দিরের টাকায় বসে বসে খায়। মন্দিরা কি করে টাকা ইনকাম করছে? ব্লগিং করে টাকা ইনকাম করছে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন মন্দিরার থাম্বনেলে বা টাইটেলে সোমনাথকে ইঙ্গিত করে থাকছে, জিনিসপত্র লেখা থাকছে, তখন কিন্তু ভিডিওতে ভিউজ বেশি হচ্ছে। তাহলে এটা কি শুধুমাত্র মন্দিরা ব্লগ করছে তার জন্য হচ্ছে? না, ওই যে সোমনাথ চক্রবর্তী লিখেছে, সেই কারণের জন্য আরও বেশি মানুষ অ্যাট্রাক্ট হয়ে ওকে দেখতে যাচ্ছে, ওর ভিডিও দেখতে যাচ্ছে। যাই, কি বলেছে, শুনে আসি তো। তো এরকমই হচ্ছে বিষয়। তো যাই হোক, সোমনাথ দেখতে পাচ্ছে যে সালা আমার নামটাই কাফি। এই মা, হালা বলে ফেললাম, এ বাবা। যাই হোক, আমার নামটাই কাফি, আমার বউ আমার নামটা লিখছে আমার টাইটেল সহ, তাতেই কাপাকাপি ভিউজ হচ্ছে। এই খরার বাজারে আমার বউয়ের কাপাকাপি ভিউজ হচ্ছে অনলি ফর মি। সোমনাথ নিজের স্যান্ডো গেঞ্জির এরকম ফিতাটা ধরে এরকম টানবে আর বলবে এটা আমার জন্যই হচ্ছে। আর এরা বলে আমি আমার বউয়ের টাকায় বসে বসে খাই। এই সুতোবাদিও বলেছিল একদিন আমি আমার বউয়ের টাকায় বসে বসে খাই। এখন সুতোবাদি দেখুক যে আমার নাম দিয়ে টাইটেলে লিখেছে, তার জন্যই বেশি ভিউজ হচ্ছে ওর বোনের। এইবার আসি সোমনাথের ডিসিশন। হ্যাঁ, জানি সোমনাথের ডিসিশন, তুই ডিসিশন নিসনি। আমাদের বিষয়টা তুই ডিসিশন নিয়েছিলি, কিন্তু সোমনাথের বিষয়টা তুই ডিসিশন নিসনি। সোমনাথেরই মানে কি বলবো, অসুবিধা হচ্ছে, কারণ ও নিতে পারে না। তো আমি সেই হিসাবে বলিনি, আমি বলেছি একটু ধৈর্য ধরে যেতি। আমি তো জানি তোর সঙ্গে ওর সঙ্গে এই নিয়ে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখাবে না, আর আমি জানি এই ধরনের কথাবার্তাই হয়েছে।
আমি বলতে চেয়েছি এটা এখনই ঝপাং করে কমিউনিটি পোস্ট না দিয়ে ভিডিওতে না বলে কয়েকদিন অপেক্ষা করতে পারতি। এই যে তুই বললি আমার বরের মনটা নরম, ভেতর থেকে নরম, ওপর থেকে শক্ত, ওপর থেকে এই জিনিসটাই আমি বলেছি যে কটা দিন হোল্ড করে যেতি, দেখতিস অটোমেটিক্যালি সব ঠিক হয়ে গেছে। কেন তুই ইয়ে করতে গেলি, কমিউনিটি দিতে গেলি? আমি এই কারণের জন্য বলেছি। আমি তো জানি সোমনাথেরই ডিসিশন ওটা। তো যাই হোক, সবই ঠিক হয়ে যাবে। এত ঝড়ঝাপটা গেছে, সেই ঝড়ঝাপটা পার করে যখন তোরা দুজন সব কিছু ভুলে একসাথে আছিস, তখন এইগুলো কোনো ব্যাপারই না। কতদিন বলবে? বলতে থাকুক, তারা তাদের ইনকামের জন্য বলবেই। আর তোদের ইনকামের জন্য তোদেরকে সৎভাবে ব্লগ করে যেতে হবে, কিচ্ছু করার নেই। এটা সোমনাথ আর বুঝবে না, বয়স পার হয়ে গেছে, হাড্ডি গুড্ডি বুড়া হয়ে গেছে, যে ওই যে কাঁচা মাটি থাকলে তাকে বোঝালে বুঝবে, যেমন করে তৈরি করা যাবে সেমন করে। তো না, ওর হাড্ডি গুড্ডি ব্রেন সব পেকে গেছে, ও বুঝবে না। ও এই 2 দিন পরেই হাসতে হাসতে তোর ব্লগিংয়ে আসবে। 3 দিনের দিন যখন আবারই ওকে বলবে হ্যাঁ আমাকে আর দেখাবে না, এরকম করবে, ও এরকমই করবে, ঠিক আছে? তো যাই হোক, এরকমটা চলতে থাকবে। এটা গেল মন্দিরাকে নিয়ে বলা আমার কিছু কথা। এবার চলে আসি মারুকে নিয়ে বলতে চলে আসি। মারুর পরপর মনে হয় 2টো ভিডিও দেখেছি, 2টো ভিডিও নিয়ে একটাও কথা বলিনি, কারণ মন্দিরা ব্যস্ত করে রেখেছে আমাদের সবাইকে, মন্দিরা ব্যস্ত করে রেখেছে, সেই কারণে মারুর দিকে তাকানোর টাইমই পাইনি, বুঝতে পেরেছো? তো মারুর একদিন দেখলাম ভয়েস ওভার দিতে মানে ভয়েস ওভার ভিডিও দিচ্ছে আর সাথে ভয়েস ওভার দিচ্ছে। তো তাতে করে ভয়েস ওভার শুনে বুঝতে পারলাম যে চরম ঠান্ডা লেগেছে, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, নাক ঠাক আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে। তো তারপরের দিন না, সেই দিন দেখলাম কি, সেই দিন একটা হোয়াইট কালারের খুব সুন্দর একটা কুর্তি পরে, যেটা কিনা আগের দিন মল থেকে কিনেছিল হাবড়ায় এসে। তো সেটা পরে কোথায় গেছে, একটা বিশেষ দরকারে গেছে। তো সেটা কি দরকার ছিল না ছিল সেটা তো মনে হয় আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেলে দেখলাম মনে হয় বলে দিয়েছে। এখনো পর্যন্ত দেখা হয়নি, দেখে নিয়ে তারপরে আবার ভিডিও করবো ওখানে। তো গেল, গিয়ে তারপরে ফেরার পথে শ্বশুরবাড়িতে ঢুকলো। শ্বশুরবাড়িতে যখন ঢুকলো তখন কি দেখতে পেলাম, যে ওর জায়ের যে মেয়েটা আছে তার শরীর খারাপ, তার জ্বর হয়েছে, ঠিক আছে? এবার ওর যা রান্না করেছে মাংস, এবার মাংসও বাটিতে করে দিয়েছে। বলছি মারু, মাংসটা খেতে পেরেছিস? কারণ পুরো হলুদ ঝোল মাংসের, আর তুই করিস তো লাল লাল ঝোল, তোর মাও করে লাল লাল ঝোল। আমি ভাবছিলাম, ওই মাংসের বাটিটা দেখে আমি ভাবছিলাম এই মাংসটা মারু খেয়েছে, মারু মুখে রুচেছে, কারণ তেল খুব কম দিয়ে করেছে, ঝোল মানে তেল ঝোল না, জাস্ট ঝোল করেছে। তো যাই হোক, এবার আমি জাস্ট দেখছি যে বাচ্চাটা জ্বর হয়েছে, আর মারু একেবারে জড়িয়ে ধরে নিয়ে তারপরে ক্যামেরাতে দেখাচ্ছে। বাচ্চা অবশ্যই ভালোবাসার জিনিস, সেটা কোনো দ্বিমত নেই, কিন্তু একটা কথা আছে, রোগী আপন রোগ পর। আর আমরা বেশ ভালো মতনই জানি সর্দি কাশি ঠান্ডা জ্বর এইগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ। তা মারুর এখন কন্ডিশন কি সেটা আমরা সবাই ভালো মতন জানি। তো এই কন্ডিশনে অতিরিক্ত বেশি সাবধান থাকতে হয়, বিশেষ করে এই ধরনের ভাইরাল যে সমস্ত রোগগুলো আছে বা ছোঁয়াচে রোগগুলো আছে, সেই রোগীর থেকে বিশেষ করে দূরে থাকতে হয়। কারণ এই সময় যত কম ওষুধ খাওয়া যায় তত বেশি ভালো। পারিসত্যে ওষুধ খাওয়া যায় না, আমি যা শুনেছি একটা নির্দিষ্ট সময়ের পর থেকে নাকি আর ওষুধ খাওয়া যায় না, তার এফেক্ট পড়ে। যদিও খেতে হয় তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপরে গিয়ে খেতে হয়। মারুকে একটা দেখেছি, যতদিন আর কি মিশেছি একটা জিনিস খেয়াল করেছি, মাথা যন্ত্রণা হচ্ছে প্যারাসিটামল, একটুখানি গা হাত পা ব্যথা হচ্ছে প্যারাসিটামল, হালকা একটুখানি জ্বর লাগছে প্যারাসিটামল, আমি ওকে দেখেছি। এবার দেখো, মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা এই সমস্ত রোগের জন্য মানে হাতের কাছে প্যারাসিটামল কাজে দেয়, কিন্তু এটা খাওয়াটা কতটা উপকারী, জল ভাতের মতন প্যারাসিটামল যে আমরা কথায় কথায় খেয়ে ফেলি, এটা কতটা ক্ষতিকারক, উপকারের থেকে বেশি কতটা ক্ষতিকারক সেটা হয়তো ডাক্তাররাই ভালো বলতে পারবে, বা যারা কিনা এই সম্পর্কে জানে, অভিজ্ঞ, তারা কিন্তু বেশ ভালো মতন জানে। ডাক্তাররা সবসময় বলে জ্বর লাগছে, আগে থার্মোমিটার দিয়ে চেক করো, 100 আপ হলে তারপরে গিয়ে, বা 100 জ্বর হলে থাকলে পরে গায়ে তাপমাত্রা থাকলে পরে তারপরে গিয়ে ওষুধ। 100-র নিচে তাপমাত্রা, একটু সর্দি, একটু জ্বর ভাব, গলা ব্যথা, তার জন্য প্যারাসিটামল খেয়ে নিলাম, এটা কিন্তু ঠিক ডিসিশন নয়। আর মারুর ক্ষেত্রে তো একেবারেই নয়, তাই না?
কারণ ও এখন একা নয়, ওর শরীরটা ওর এখন একার নয় যে এটা মনে চাইলো খেয়ে নিলাম, ওটা মনে চাইলো খেয়ে নিলাম। তা আমি দেখলাম বাচ্চাটাকে জড়িয়ে ধরে রয়েছে। এখন ওকে যে মানে সাবধান তো কোনোদিনই ছিল না, যদি থাকতো তাহলে এই সময় তো ওর চিন্তা থাকতো যে ওর পেটে একটা বাচ্চা আছে, ওর যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমাকে সাবধান থাকতে হবে, আমাকে সাবধান থাকতে হবে, তাই না? তো সেটা যদি ও ভাবতো তাহলে তো এই কাজটা করতো না। বাচ্চাটা আছে তো, ভালো তো বাসে, তাই বলে ও জ্বর হয়েছে এখন ওকে জড়িয়ে ধরে ছোঁয়াটা নেওয়াটাও ঠিক হয়নি, ঠিক আছে? তো যাই হোক, তারপরে বাড়ি আসলো। বাড়ি আসার পরে সেই দিনের ভিডিওর মধ্যে আমি এইটুকুই যা হোক বলার জিনিস পেয়েছি। আর পরের দিনের ভিডিওতে দেখলাম, আগের দিনের ভিডিওতে তো শুধু এইটুকুই বলে গেল যে একটা দরকারি কাজে গেছিলাম। গতকালকের ভিডিওতে দেখলাম খুব সুন্দরভাবে রেডি হয়েছে, একটা স্লিভলেস ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছে আর একটা ওই রকমই একটা শাড়ি পরেছে, দিয়ে সেজে ঠেজে নিয়ে অনেকগুলো রিলসও বানিয়েছে। সেজে ঠেজে চলে গেল কোথায়? হাবড়ায় চলে গেল। আর তার আগের দিন কি দেখলাম? উঠতে পারছে না, বসতে পারছে না, শুতে পারছে না, রান্না করতে পারছে না, খুব শরীর খারাপ, জ্বরের ঠেলায় জ্বরের গুঁতোয় ভীষণ পরিমাণে শরীর খারাপ। সাথে শুধু ওর শরীর খারাপ না, ওর বরেরও শরীর খারাপ, ঠিক আছে? আর পরের দিন কি দেখলাম? রাত্রেবেলা সন্ধ্যাবেলা কোথায় চলে গেল? হাবড়া, নাকি বিশেষ জরুরি কাজ আছে সেই কারণের জন্য। সেই জরুরি কাজটা কি? পর্দা কেনা, একটুখানি খাওয়া দাওয়া করা, টাউন হোটেল বিরিয়ানি, ফেমাস বিরিয়ানি, হাবড়ার 1 নম্বর গেটে টাউন হোটেলের বিরিয়ানি, দারুণ বিরিয়ানি করে, ঠিক আছে? তো বহু বছর যাই না টাউন হোটেলের ভেতরটা, বহু বছর যাই না, বাট আমরা যখন বাপের বাড়িতে গেছিলাম, মানে আমি যখন বাপের বাড়িতে যাই অর্ডার করি টাউন হোটেলের বিরিয়ানি, কিন্তু দারুণ খেতে। আমি বিরিয়ানি যদি টাউন হোটেলেরটা অর্ডার করি তাহলে মটন বিরিয়ানি অর্ডার করি, দুর্দান্ত খেতে হয়, ঠিক আছে? মটন কষা অর্ডার করি, দুর্দান্ত খেতে হয়, কাসুরি মেথি দিয়ে করে, এত সুন্দর করে, ফ্লেভারটা এত দারুণ লাগে। তো যাই হোক, সেই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলো। ও নাকি এখন খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া কমিয়েই দিয়েছে, ছেড়ে দিয়েছে সেটা বলা যাবে না, ও নাকি কমিয়েই দিয়েছে। প্রত্যেক দিন হয় এবেলা আর নয় ওবেলা ওর বাইরের খাবার খাবেই, ও খাবেই বাইরের খাবার। এখনও বুঝতে পারছে না, আমি চাই না ও বুঝুক, কারণ ওর ভেতরে যে বাচ্চাটা রয়েছে সে তো ইনোসেন্ট, সে তো আর কিছু জানে না, বুঝছে না যে আমার মা এত নোলাটা একটুখানি সামলাতে পারছে না কিছুদিনের জন্য, যে আমি বেরোই, আমি আসি, সুস্থভাবে ভালোভাবে আসি। এমনিতেই আমাদের এখন যা বর্তমানে লাইফস্টাইল, মানুষ সুস্থ থাকার পরেও যখন বাচ্চাগুলো ডেলিভারি হয় তখন দেখবে কথায় কথায় কাচের ঘরে ঢুকিয়ে দেয়, তাই না? এই হচ্ছে সেই হচ্ছে, সদ্যজাত শিশুর, আমার বোনের মেয়েরও হয়েছে শ্বাসকষ্ট, এমন শ্বাসকষ্ট হয়েছে, সেই শিশু চিকিৎসালয় কোথায় যেন, কলকাতায়, সেই বোন সবে 6 দিনের দিন ওই হসপিটাল থেকে বাড়ি গেছে, নার্সিংহোম থেকে, শান্তিনিকেতন যেখানে মারু দেখাচ্ছে সেখান থেকে বাড়িতে গেছে। বাড়ি যাওয়ার সাথে সাথে 2 দিনের মাথায় ওই কাঁচা সেলাই নিয়ে ওই শিশুমঙ্গল মনে হয়, হ্যাঁ কলকাতায় শিশুমঙ্গল, সেখানটায় গিয়ে পড়েছিল শ্বাসকষ্টের জন্য। ব্রেস্ট ফিট করাতে পারছে না, খেতে পারছে না বোন, তারপরে মেঝেতে শুয়ে রয়েছে, এত বাচ্চা, কারণ এখনকার দিনের লাইফস্টাইল। আর সেই সাথে মারু তো কিছুই কন্ট্রোল করে না, কিচ্ছু কন্ট্রোল করে না, খাওয়া দাওয়া, চলা ফেরা, রোগ বিরোগ কোনো কিচ্ছু মানে না, রাত দুপুর সন্ধে কোনো কিচ্ছু মানে না, ও কিছুই মানে না। ও ভাবছে যে ও কি কোনো ব্যাপার না, না অবশ্যই ব্যাপার। যত পারে মানুষ ঘরের খাবার খায়, হেলদি খাবার খায়, প্রোটিন সমৃদ্ধ খাবার খায়। আর আমি খাওয়া কমিয়ে দিয়েছি, নাও খাচ্ছি লুচি, আমি খাওয়া কমিয়ে দিচ্ছি, নাও খাচ্ছি এটা, নাও খাচ্ছি ওটা, নাও খাচ্ছি সেটা, সব কিছু খাচ্ছে, অথচ বলছে ও কমিয়ে দিয়েছে। ওদের খালি মন ভালো থাকে না, ওদের মনটা মনে হয় প্লাস্টিকের তৈরি, বুঝতে পেরেছো? প্লাস্টিকের মন ওদের, অ্যাকচুয়ালি তাই। মানুষের মন হলে পরে এরকমটা কি হতে পারতো? ওদের মনটা হচ্ছে প্লাস্টিকের, তাই কথায় কথায় ওদের মন খারাপ হয়, আর কথায় কথায় ওদের মন খারাপ ঠিক করতে কোথায় যেতে লাগে? বাইরে যেতে লাগে। আশ্চর্য, তাই না? কোনোভাবে মারুকে কি নিজেকে কন্ট্রোল করতে আমরা দেখতে পাচ্ছি? কোনোভাবে দেখতে পাচ্ছি না, তাই না? ও শরীর খারাপ, ভালো শরীর, কি যেন বলে, ভালো শরীর নিয়েও মানুষে বেরোয় না। এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় ভালো শরীর নিয়েও মানুষ বেরোয় না, শুধুমাত্র পর্দা কেনার জন্য। আর মারু কি করছে? ঘরে পর্দা থাকা সত্ত্বেও নতুন করে পর্দা কিনেছে। কেন? কারণ অন্যত্র শিফট হবে, ও এক জায়গার পর্দা আরেক জায়গায় লাগানো যাবে না। ফুটানি দেখেছো? ফুটানি
ফুটানি কম না, বলছে কিনতেই আছি কিনতেই আছি কিনতেই আছি। রানাঘাটে থাকতেও কিনতেই ছিলাম, এখানে এসেও কিনতেই আছি। আর এদিকে ওষুধ খাওয়ার সময় কি বলছে, ওষুধ কেনার সময় বলছে আগে যদি জানতাম প্রেগনেন্ট হলে পরে এত বেশি পয়সা খরচা হয় ওষুধের পেছনে, তাই না? আর একে কিছু বলা যাবে না, একে কিছু বলা যাবে না, বুঝতে পারলে? নিজে ভিডিওর মধ্যে এমন ঢেলে ঢেলে কন্টেন্ট রেখে দেবে, অথচ বলা যাবে না। বললে পরেই কি বলবে, এই সময় কিছু মানুষ এসে আমাকে বলে এই সময় ওকে নিয়ে বলো না, এইগুলো কথাগুলো ওকে গিয়ে বলো যে এই সময় এটা করো না। অবশ্য বলে বলে ওকে বলে এটা করো না সেটা করো না, ও শোনে না, ও কিছুই শোনে না। কমসে কম যেগুলো নর্মাল, যেগুলো কিনা আমাদের আয়ত্তের মধ্যে আছে, মানা, মেনে চলা, সহ্য করে থাকা। মন খারাপ কিসের মন খারাপ, কিসের মন খারাপ বলো তো? যে কিনা ভগবানের কৃপায় একটা ফুটফুটে সন্তানের মা হতে চলেছে, তার আবার কথায় কথায় কিসের মন খারাপ হবে? সে তো ওই চিন্তা ভাবনাতেই মগ্ন থাকবে। এই এখন আমার বাচ্চাটা পেটের মধ্যে এই করছে ওই করছে, কথা বলবে, এই করতে করতেই সময় কেটে যাবে না। ওদের খালি মন খারাপ থাকে আর ফুরফুর করে বাইরে বেরিয়ে পড়ে। এ পা এক জায়গাতে টিকাতেই পারে না, তাই না? আর পয়সা নেই পয়সা নেই পয়সা নেই করে, এদিকে পয়সা উড়িয়েই বেড়াচ্ছে। আজকে এই যে পর্দাটা এক জায়গায় গোটানো রয়েছে, 4 বছর ধরে দর্শক বলে বলে আমার মাথার পোকা নাড়িয়ে দিয়েছে, তারপরে দর্শকরা চুপ করে গেছে। বুঝতেই পেরেছে সুতো ভাই পর্দা আর পাল্টাবে না। আর ও কয় মাস হয়েছে পর্দা টাঙিয়েছে, এখনো 1 বছর হয়নি এই পর্দার বয়স। আবার পর্দা লাগবে, আবার পর্দা, যত সব। তো যাই হোক, এই শরীর খারাপ নিয়ে এইভাবে ঘুরতে গেল। আবার আজকের ভিডিও টাইটেলে দেখলাম ওর বরের খুব ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ। হবে না? তোরা মানিস কিছু? তোরা কিছু মানিস? তোদের কথায় কথায় তো খালি তোদের মন খারাপ হয়। ওই যে বললাম না, মন তো না, ওই যে প্লাস্টিকের মন। তোদের এমনি মানুষের রক্ত মাংসের মন না, তোদের হচ্ছে প্লাস্টিকের মন। তো বন্ধুরা চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আসছি আগামী একটা ভিডিও নিয়ে, মানে নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো দিনে একটাই ভিডিও করতে পারছি, এমন না যে এখন একটা করে ভিডিও করছি, এর আগেও এমন দিন গেছে যে আমি একটা করেও ভিডিও করেছি। তো আজকেও এই একটাই ভিডিও থাকবে, চেষ্টা করবো আগামীকাল 2টো ভিডিও দেওয়ার। ঠিক আছে, এখন পারছি না, এখন সময় পাচ্ছি না, এটা হচ্ছে বিষয়। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।